আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। কিছু কিছু অঞ্চল তো রেড জোন হিসেবে চিহ্নিত। এছাড়াও সংক্রমণ ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। আমাদের রাজ্য আসামেও করোনা প্রভাবমুক্ত নয়। আমাদের বরাক উপত্যকার 3টি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনব এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 এর কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। মঙ্গলবার সর্বশেষ পাওয়া তথ্য মতে আসামে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা 154। তার মধ্যে নতুনভাবে করিমগঞ্জ থেকে 2 জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে কথা বললেন কাছাড় জেলার ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। তিনি জানান, কাছাড় জেলায় এইমাত্র 2 জন পজিটিভ পাওয়া গেছে। 2 জন ব্যক্তি করিমগঞ্জ জেলার। ওনারা এখানে একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। ওনারা গতকাল আইএসবিটিতে এসে পৌঁছান। ওনারা মুম্বাইতে ছিলেন। মুম্বাই থেকে একটি ট্রাকে করে গুয়াহাটিতে আসেন এবং গুয়াহাটি থেকে একটা এসটিসি বাসে করে আইএসবিটিতে আসেন। আইএসবিটিতে আসার পর ওনাদের সব কালেক্ট করা হয় এবং টেস্টের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। পাঠানোর পর একটু আগে ওনাদের রিপোর্টটা পজিটিভ আসে। পজিটিভ আসার পরে সঙ্গে সঙ্গে ওনাদেরকে আমরা 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করি এবং এখন বাকি যেগুলো কাজ আছে সেগুলো স্যানিটাইজেশন বা জনের কাজগুলো করা হবে। ওনারা সুনাই রোডের একটি হোটেলে কোয়ারেন্টাইন ছিলেন। এখন আমি নামটা প্রকাশ করাটা ঠিক হবে না, যেহেতু কন্টেইনমেন্ট প্রক্রিয়া চলছে। শিলচরের সুনাই রোডে একটি হোটেলে। হ্যাঁ, অন্য আরো কিছু কোয়ারেন্টাইনে ছিলেন ওই হোটেলে। তো ওদেরকেও 14 দিন কন্টেইনমেন্টে থাকতে হবে। তো সেই প্রক্রিয়া চলছে। শিলচর বেতার কেন্দ্রের পক্ষে অভিজিৎ নাথ। সোমবার কাছাড় জেলায় 2 ব্যক্তি কোভিড-19 পজিটিভ শনাক্ত হওয়ায় 2 কোয়ারেন্টাইন সেন্টার শিলচর ফাটকবাজারের নিউ সিটি লজ এবং ঘুঙ্গুর ভেটেরিনারি ক্যাম্পাস সিল করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ওই নির্দেশে নিউ সিটি লজের পার্শ্ববর্তী নতুন বাজার, মুসাদ্দর আলী সুপারমার্কেট, পুরাতন লক্ষ্মীপুর রোড, চক্রবর্তী স্টোর, ভারতী সুইটস ও একটি ফলের দোকান এবং ঘুঙ্গুর ভেটেরিনারি ক্যাম্পাসের নিকটবর্তী ভেটেরিনারির অধ্যক্ষ, লেকচারার ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টার, কাঞ্চ হোস্টেল এবং স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি সিল করা হয়েছে। কেননা শনাক্ত হওয়া 2 কোভিড রোগীকে সিটি লজ ও ভেটেরিনারি ক্যাম্পাসে রাখা হয়েছিল। আসুন এ ব্যাপারে কথা বলি ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরীর সাথে। কাল 2 জন কোভিড পজিটিভ পেশেন্ট পাওয়া যায়। 2 জনই আমাদের কোয়ারেন্টাইনে ছিল। একজন মামবুল লস্কর, বয়স 20 বছর, বাড়ি কাজিডোর সুনাই। উনি ওয়েস্ট বেঙ্গলে ওনার ট্রাভেল হিস্ট্রি আছে। উনি 16 তারিখের বাসে গুয়াহাটি থেকে শিলচর আইএসবিটিতে 17 তারিখ সকালে এসে পৌঁছান। 17 তারিখে পৌঁছানোর পর ওনার থ্রোট সোয়াব নেওয়া হয় আইএসবিটিতে এবং আইএসবিটিতে থ্রোট সোয়াব নেওয়ার পরে ওনাকে ঘুঙ্গুর স্থিত ভেটেরিনারি ইনস্টিটিউটে কোয়ারেন্টাইন করা হয় এবং গতকাল রাতে ওনার রেজাল্ট পজিটিভ আসে। আরেকজন কোভিড পজিটিভ পেশেন্ট কালকে যিনি পজিটিভ বেরোয়, জাবির হোসেন, 18 বছর বয়স, বাড়ি ওনার করিমগঞ্জ জেলার আকবরপুরে। উনিও ওনার উত্তরপ্রদেশে ট্রাভেল হিস্ট্রি আছে। উনি 12 তারিখ পর্যন্ত উত্তরপ্রদেশে ছিলেন এবং শ্রীরামপুর গেটে 15 তারিখে পৌঁছান একটা ট্রাকে করে শ্রীরামপুর গেটে পৌঁছান এবং 15 তারিখে উনি সেখান থেকে রওনা হয়ে একটি গাড়িতে করে AS11CC 6976 নম্বরের গাড়িতে করে এসে 17 তারিখে আইএসবিটিতে পৌঁছান। 17 তারিখে পৌঁছানোর পর ওনার থ্রোট সোয়াব স্যাম্পল টেস্ট করা হয়, নেওয়া হয় আইএসবিটিতে এবং শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। শিলচর মেডিকেল কলেজে পাঠানোর পর ওনার টেস্ট রিপোর্টটা পজিটিভ আসে।
তো উনিও আমাদের কোয়ারেন্টাইনে ছিলেন। ভয় পাওয়ার কিছু নেই, কারণ দুজনকেই যেহেতু ট্রাভেল হিস্ট্রি আছে, দুজনকেই কোয়ারেন্টাইন করা হয়েছিল। ওনাকে সিটি লজ ফাটক বাজার স্থিত হোটেলে কোয়ারেন্টাইন করা হয়েছিল। তো যেই মাত্র আমরা খবর পাই যে ওনারা দুজন পজিটিভ, দুজনকে আমাদের 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা পিক আপ করি সিটি লজ থেকে এবং ভেটেরিনারি ঘুঙ্গুর থেকে পিক আপ করে আমরা ওনাদেরকে মেডিকেল কলেজে স্থানান্তর করি এবং হোটেলটাও স্যানিটাইজ করা হয়। তার যারা কন্ট্যাক্ট ট্রেসিং সেটা চলছে। একটা ব্যাপার স্বস্তির যে ওনাদেরকে ঘরে যেতে দেওয়া হয়নি, কোয়ারেন্টাইন করে সঙ্গে সঙ্গেই আমাদের ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রাখা ছিল। তো আপাতত সেই দুটা এলাকা, একটা সিটি লজের যে চারপাশ এবং ভেটেরিনারি ঘুঙ্গুরের যে চারপাশ, সেটা কন্টেইনমেন্ট জোন হিসাবে ডিক্লেয়ার করেছে আমাদের জেলা প্রশাসন। কালকে রাত্রেই ডিক্লেয়ার করা হয়েছে। আর বাকি কন্ট্যাক্ট ট্রেসিং চলছে। যেহেতু ওনাদের একটা লম্বা ট্রাভেল হিস্ট্রি আছে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে, তো একটু সময় লাগছে, কিন্তু অতি সত্বর আমরা ওনাদের কন্ট্যাক্ট ট্রেসিং করব। যে দুটা গাড়ি অ্যাকচুয়ালি অ্যাজ পার প্রটোকল, গাড়ি যেগুলো আসে, গাড়ি আসার পর আমরা গাড়ির ড্রাইভারদেরকে আটকাই না। নিয়ম যেটা হলো যে ওরা প্যাসেঞ্জার নামিয়ে সোজা ব্যাক করেন ননস্টপ। তো সেই ক্ষেত্রে এএসটিসির বাসটা অলরেডি গুয়াহাটি হয়তো চলে গেছে। তো গুয়াহাটি চলে গেলে বাস ড্রাইভারকে জানানো হয়েছে যে আপনার গাড়িতে পজিটিভ কেসটা ছিল। তো ওনাকে নিজে থেকে গিয়ে থ্রোট সোয়াব টেস্টের জন্য বা এএসটিসি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে যে এই এত নম্বর গাড়িতে করে এসেছিল। আর বাকি যেটা এই যে ড্রাইভার যেটা গাড়ি, এই S11CC6976, এই গাড়িটাও জানানো হয়েছে যে এই গাড়ি করে যে পেশেন্টটা, তারা যে গাড়িতে এসেছে তাদের ওই বাসে কতজন যাত্রী ছিল, তাদের সংস্পর্শ? বাসে 15 জন, আমার রেকর্ড মতে 15 জন যাত্রী ছিল। করিমগঞ্জের যে লোক, এটাতে টোটাল 15 জন যাত্রী ছিলেন, ড্রাইভার হ্যান্ডিম্যান মিলিয়ে। তো এরা কোয়ারেন্টাইনে আছেন, বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইনে আছে। আর অপরজনের সঙ্গে যারা আছেন তারাও একটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি। কতজন ছিলেন? 4 জন। 4 জন ছিলেন। ওই যে মামবুল লস্করের সঙ্গে 15 জন, আর জাবির হোসেনের সঙ্গে 4 জন লোক ছিলেন। গাড়ির নাম্বারটা হলো S11CC6976, প্রাইভেট কার। S11CC6976। না, গাড়ির তো নিয়ম যেটা, গাড়ি আসলে সঙ্গে সঙ্গে আমরা গাড়িকে আটকাই না, গাড়িকে আমরা যেতে দিই। গাড়ি ননস্টপ ড্রাইভারদের, কারণ ড্রাইভারদেরকে যদি আটকে দেওয়া হয় সেক্ষেত্রে একটা মানে মুভমেন্টের প্রবলেম হবে। তো গাড়িতে প্যাসেঞ্জার নামানোর পর আমরা গাড়িকে ব্যাক টু হিজ ডেস্টিনেশন করে। অপরদিকে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেলে 354 জনের সোয়াব টেস্ট করা হয়েছে। এর মধ্যে 310 জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্ত। আজকে শিলচর মেডিকেল কলেজে 16 জন পেশেন্টের স্ক্রিন করা হয়েছে। আর লাস্ট 24 আওয়ার্সে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 354 থ্রোট সোয়াব, আর টেস্ট করা হয়েছে 310। এর মধ্যে ম্যাক্সিমামের রিপোর্ট এসে গেছে, সব নেগেটিভ আছে। আরো কিছু টেস্ট রান করছে, যেটা রাত্রেবেলা রিপোর্ট আসবে, ওটা ফাইনাল রিপোর্ট রাত্রেবেলা পাওয়া যাবে। আর এখন অব্দি আমাদের 3905 টোটাল থ্রোট সোয়াব স্যাম্পল কালেক্ট হয়ে গেছে। আর এখন অব্দি আমাদের 17 নাম্বার অফ পেশেন্টের কোভিড পজিটিভ ডিটেক্ট হয়েছে শিলচর মেডিকেল কলেজে। আর প্রেজেন্টলি আমাদের 13 জন পেশেন্ট ভর্তি আছেন হসপিটালে কোভিড ওয়ার্ডে। এরা কারা কারা? যারা 2 জন এসছেন গতকালকে, এরা কোন জায়গা থেকে? এদের একজনের ট্রাভেল হিস্ট্রি আছে ইউপি থেকে, আরেকজনের ট্রাভেল হিস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গল থেকে। তাদের বয়স? একজনের 18-19 অ্যাপ্রক্সিমেটলি, আরেকজনের 21-22 বছরের। তো আগে যারা আজমিরের যারা ছিলেন 10 জন, এদের শারীরিক অবস্থা কি? সবারই শারীরিক অবস্থা মোটামুটি ভালোই আছে। এখনো যারা ভর্তি আছেন এদেরও শারীরিক অবস্থা একদম স্থিতিশীলই আছে এখন অব্দি। আর তারা কতটা টেস্ট হয়েছে যারা আজমিরের? এরা থার্ড টেস্ট? আজমিরে এদের 2টা টেস্ট হয়েছে, ফার্স্ট ডে এন্ড 5th ডে। আর নেক্সট টেস্ট হবে 14 ডেজে। যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে আবার 15 ডেজে টেস্ট হতে পারে। আর যদি পজিটিভ থাকে তাহলে তো আরো 3 দিন পরে করতে লাগবে, যেটা প্রোটোকল, নতুন যেটা প্রোটোকল। এর মধ্যেই হবে, আশা করি কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে থার্ড টেস্ট যেটা হবে। পজিটিভ রোগীর সংখ্যা ধীরে ধীরে একটু বাড়ছে কাছাড় জেলায়। না, এটা তো মেইন কারণ হলো বাইরে থেকে অনেক মুভমেন্ট বেড়ে গেছে।
আর যেগুলো হটস্পট এরিয়া আছে ওইগুলো থেকেই পেশেন্টগুলো বেশি আসছে, যেরকম ওয়েস্ট বেঙ্গল বা তামিলনাড়ু বা ইউপি বা দিল্লি, যার জন্য অবভিয়াসলি আমরা আশা করতে পারি যে নাম্বার আরো বাড়তে পারে আমাদের। কারণ আপনি দেখেন না, ওই গত কালকেই তো কত নাম্বার অনেক বেড়ে গেছে আমাদের, মানুষের মুভমেন্ট বেড়ে গেছে তো প্যাসেঞ্জাররা আসছেন, ওদের তো মানে কোনো অসুবিধা হচ্ছে বা আগামীতে নতুন কোনো প্ল্যান আপনাদের? না, আমাদের এসএস কোনো প্রবলেম হচ্ছে না, এখন অব্দি তো কোনো প্রবলেম হচ্ছে না। আমাদের তো যথেষ্ট নাম্বার অফ বেড আছে, সব ডিউটি রোস্টার সবকিছু স্কিম সিস্টেম করা আছে, তাহলে এখন অব্দি প্রবলেম হয়নি আমাদের। কিন্তু এখনো আমাদের মেইন প্রবলেম যেটা, আমাদের নন কোভিড ওয়ার্ডে প্রচুর পেশেন্টের অ্যাটেন্ডেন্ট, ডেইলি আমাদের ঝগড়া করতে লাগছে, সিকিউরিটি দিয়ে অ্যাটেন্ডেন্টকে বের করা হচ্ছে, আবার একটু এসে যাচ্ছে, এটাই প্রবলেম এখন আমাদের। তো এটা পেশেন্টকে আপনারা বলেন যে এতগুলা কোভিড পেশেন্ট আমাদের হসপিটালে আছে, আননেসারি অদরকারে কেন মানুষ আসবে? একজন রুগীর সাথে একজন অ্যাটেন্ডেন্ট তো সাফিসিয়েন্ট না, একজন রুগীর সাথে 3 জন 4 জন 5 জন, একটা ছোটখাটো বাইক অ্যাক্সিডেন্ট যদি হয় 10, 15, 20 জন এসে যায়, এরকম হচ্ছে। এই বিষয়টা জেলা প্রশাসনকে জানানো হয়েছে? আমরা তো অলওয়েজ ইন কনস্ট্যান্ট টাচ উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তো সবসময় তো আর সবার পক্ষে সবকিছু, এটা তো মানুষেরই অ্যাওয়ারনেসটা বাড়া দরকার। এগুলাতে অ্যাকচুয়ালি আলটিমেটলি হাই রিস্ক অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে না, হাই রিস্ক অ্যাক্টিভিটি হচ্ছে, যেখানে কোভিড পেশেন্ট আছে ওখানে মানুষের মুভমেন্ট বাড়লে তো অবভিয়াসলি স্প্রেড হওয়ার চান্স তো থাকবেই। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। লকডাউন 4-এর বিধিনিষেধ মেনে সমগ্র দেশ জুড়ে লকডাউনের আজ 56তম দিন। রাজ্যে ক্রমশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভিন্ন রাজ্য থেকে আসা যাত্রীদেরও আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলছে। গতকাল বহির্রাজ্য থেকে এই উপত্যকাতে 2 জন করোনা আক্রান্তের মধ্যে একজন সীমান্ত জেলার জাবির হোসেন রয়েছেন। এছাড়া রাজ্যে করোনা আক্রান্ত 135। এদিকে সীমান্ত শহরের হোটেল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বহির্রাজ্য থেকে আসা 33 জন শ্রমিক। আজ আবার সীমান্ত জেলার সদর শহরে সমুসাগর পার্কে অবস্থিত শহীদ বেদিতে 19শে মের ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, তবে লকডাউনের বিধিনিষেধ মেনে। চতুর্থ পর্বের তালাবন্ধের বিভিন্ন বিধিনিষেধের মধ্যে 65 ঊর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী মহিলা ও 10 বছরের নিচে থাকা শিশুদের বাড়ি থেকে না বেরোয়ার নির্দেশ রয়েছে। গর্ভবতী মহিলারা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে কি করা উচিত, এ নিয়ে করিমগঞ্জ সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ আশিস কান্তি বিশ্বাস আমাদের বলেন, বর্তমানে সারা বিশ্বে এক মহামারী চলছে। এই মহামারীটা কোভিড-19 ইনফেকশন হইতে এই মহামারীটা চলছে, বিগত মার্চ মাস হইতে যেটা শুরু হয়েছে। তো আমি শুধু গর্ভবতী মহিলাদের প্রতি আবেদন রাখবো যে আপনারা কিভাবে চলবেন, কি কি করবেন, কি কি করবেন না। গর্ভবতী মহিলারা যদি গর্ভবতী থাকেন বা গর্ভবতী যা শুরু হয়েছে, ওদের যে ব্যবস্থা নিতে লাগে অন্যান্য যারা গর্ভবতী না বা জেনারেল পপুলেশন, তারা যে প্রিকশন নিতেছে আপনারাও সেই প্রিকশন নেবেন। যেমন আমাদের প্রোটোকল দেওয়া আছে সমস্ত ভারতবর্ষে, সোশ্যাল ডিস্টেন্সিং, 1 মিটার থেকে 2 মিটার দূরত্বে থাকা, মুখে মাস্ক পরিধান করা এবং যতদূর সম্ভব কারো সংস্পর্শে না যাওয়া, ভিড় যেখানে আছে সেখানে না যাওয়া, ইভেন ঘরের ভিতরেও ডিস্টেন্স মেনটেন করা। এগুলো যদি মানিয়া চলে তাহলে কোভিড-19 ইনফেকশন হবে না। যে কোনো জিনিস স্পর্শ না করা, বাজার থেকে আনা জিনিস এগুলা নিজে না ধরা, পরিষ্কার করার পর সাবান দিয়ে ধুয়ে অথবা গরম জল ধুয়ে তারপর ঘরে আনলে পরে সেগুলো ধরতে হয়। তো এগুলো জিনিস মেনে চললে কোভিড-19 ইনফেকশন হয় না। আমাদের ঘরে যাদের স্পিরিট আছে অথবা স্পিরিট না যদি নাও থাকে, সাবান দিয়ে হাত যদি ধোয়া যায় তাহলেও সেই ইনফেকশন চলে যায়। নিজের চোখ, মুখ, নাক এগুলা যে কোনো সময় স্পর্শ না করা, হাত দিয়ে যদি বাইরে থেকে আসেন কাউকে স্পর্শ না করা, না ধরা, এবং রেসপিরেটরি হাইজিন, নিজের যে শ্বাস সেটাকে হাইজিন মেনটেন করতে যে ব্যবস্থা নেওয়া হয় সেটা মাস্ক পরিধান করতে হয়। যদি মাস্ক না থাকে, হাঁচি আসে বা কাশি আসে, সেগুলো কনুই দিয়ে ঢেকে তারপর কাশিটা দিতে হয়, অন্য কারো সামনে গিয়ে কাশতে নেই। এগুলা কয়েকটা জিনিস যদি মেনে চলা যায় তাহলে কোভিড-19 ইনফেকশন থেকে বাঁচা সম্ভব।
এখন যদি কারো প্রেগন্যান্সি আছে, তার ট্রিটমেন্ট কিভাবে হবে? জেনারেল যেরকম ট্রিটমেন্ট হয় সেইরকমই ট্রিটমেন্ট হবে, নতুন কিছু ট্রিটমেন্টের দরকার নেই। 2 নম্বর, যদি প্রিকশন হিসাবে নিজের বডির ইমিউনিটি সিস্টেমকে বাড়ানোর জন্য ভিটামিন সি খেতে পারে। যাদের ঘরে ভিটামিন সি ট্যাবলেট নাই তারা লেবুর রস দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন, তুলসী পাতা খেতে পারেন, মধু খেতে পারেন। এগুলো বডির ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। পাকা ফল খেলেও ইমিউনিটি বাড়ে। আর যাদের ডেলিভারি হওয়ার সময় এসে গেছে তারা অন্যান্য প্রাইভেট চেম্বার বা যদি প্রাইভেট ডক্টর বন্ধ থাকে, সিভিল হাসপাতাল আমাদের খোলা আছে, যে কোনো সময় ওনারা আসতে পারেন, আউটডোর টাইমে আউটডোরে দেখাতে পারেন। আগে যেরকম চিকিৎসা হচ্ছে ঠিক সেইভাবেই এখনো চিকিৎসা হচ্ছে, কারো ভয়ে পাওয়ার কিছুই নাই। কোভিড ইনফেকশন যদি হয়েও যায় তাহলে আমরা যারা গাইনির ডাক্তার আছি আমরা চিকিৎসা করছি এবং তাদের ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এখন যদি ডেলিভারি হয়েও যায় তারপর কি করবে? ডেলিভারি হওয়ার পর বাচ্চাকে মা দুধ দিতে পারে। যদি কোভিড-19 ইনফেকশন দ্বারা সেই মহিলা খুবই অসুস্থ হয়ে পড়েন, যে উনি দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, সাংঘাতিক শ্বাসকষ্ট হচ্ছে, উনি হয়তো নিজের বাচ্চাকে দিতে পারবেন না, বা এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক যেটাকে বলে, মার দুধ একটা স্টিলের বাটিতে নিয়ে চামচ দিয়ে খাওয়ানো, এটা করা যায়। অথবা খুবই অসুস্থ যদি হয় ডোনার মিল্ক, অন্য মায়ের দুধ বাচ্চাকে দেওয়া যায়। আর বাচ্চাকে যখন খাওয়াবেন কোভিড ইনফেকশন পেশেন্ট, তো নিজের মাস্ক পরিধান করতে হবে যাতে নিজের মুখ থেকে বাচ্চার উপরে কোনো না যায়, ইনফেকশন যাতে না যায়। আর তো বিশেষ কিছু করার দরকারই নেই। কোভিড-19 ইনফেকশন কিভাবে মা বুঝতে পারবে যে আমার ইনফেকশন হয়ে গেছে? এই কোভিড-19 যে একটা ভাইরাস, যে ভাইরাসটা অন্যান্য ভাইরাসের মতোই যখন শীতকাল আসে বা যখন গরম পড়ে তখন একটা ভাইরাল ইনফেকশন হয় মানুষের। প্রত্যেকটা ভাইরাল ইনফেকশনের মতো এটাও একটা কোভিড-19 ভাইরাল ইনফেকশন, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। সুতরাং আমরা দেখতে পারবো না যে কি ইনফেকশন হলো বা কি জন্য হলো। যদি জ্বর আসে, সর্দি, কাশি, শরীরে ব্যথা এবং জ্বর, শ্বাসকষ্ট, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন যে আমার কি কোভিড-19 ইনফেকশন হয়েছে না অন্য কোনো ইনফেকশন। কোভিড-19 ছাড়াও এখন অন্যান্য ভাইরাল ফিভার হইতেছে এবং ম্যালেরিয়া জ্বর আছে, আমাদের এখানে জাপানিজ এনকেফালাইটিসও জ্বর আছে। এই সর্বাবস্থায় যদি কারোর শরীর ব্যথা করে, গা মেজে মেজে করে, কাশি এবং সর্দি, জ্বর এগুলো হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। গ্রামের ক্ষেত্রে আশাকর্মীদের মানে ডাইরেকশন দেওয়া আছে, ওরা গিয়ে মায়েদের বুঝায় এবং কোনো প্রবলেম যদি হয় ওরা নিয়ে আসে আমাদের হাসপাতালে এবং ওদের চিকিৎসা হয়। এবং গ্রামেও যারা আছেন ওনাদেরও ডিস্টেন্স মেনটেন করতে হবে, যখনই নিজের ঘরেও ডিস্টেন্স মেনটেন করতে হবে, 1 মিটার দূরত্ব থেকে কথা বলতে হবে, মুখে মাস্ক পরিধান করতে হবে। কারণ এই ভাইরাস কোন সময় কার বাড়িতে ঢুকবে এবং সবাই ইনফেকশন হয়ে যাবে সেটা বলা মুশকিল। তাই সার্বজনিক যেটা আমাদের উপায় আছে, ডিস্টেন্স মেনটেন, সোশ্যাল ডিস্টেন্স যেটাকে বলে, এবং মাস্ক পরিধান করা, যে কোনো জিনিস টাচ না করা, এগুলোই যদি মেনে চলে তাহলে তার কোভিড-19 ইনফেকশন হবেই না। ওইটা কোভিড-19 এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। যদি রক্তাল্পতা দেখা দেয়, যাদের রক্ত শরীরে কম আছে ওনারা হাসপাতালে আসবেন, চিকিৎসা করাবেন, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত আছে, যদি কম থাকে, 10-এর কম থাকে বা 6 গ্রামে কম থাকে, এরকম স্টেজ দেওয়া আছে। বেশি অ্যানিমিয়া আছে, একদম সিভিয়ার অ্যানিমিয়া, মডারেট অ্যানিমিয়া, মাইল্ড অ্যানিমিয়া। যদি সিভিয়ার হয় ব্লাড দিতে লাগবে ওনাদেরকে, ব্লাড দেওয়ার ব্যবস্থা আমাদের সিভিল হাসপাতালে আছে। যারা এখন তো লকডাউন চলছে, লকডাউন অবস্থায় গর্ভবতী মহিলাদের কি করা উচিত? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। গর্ভবতী মহিলা এবং বয়স যাদের
60 বছরের ঊর্ধ্বে আছে পুরুষ মহিলা এবং বাচ্চা যারা 10 বছরের কম, সবার একই গ্রুপে ফেলা যায়। গর্ভবতী অবস্থায় শরীরে ইমিউনিটি একটু কম থাকে, কম্প্রোমাইজ অবস্থায় থাকে গর্ভবতী অবস্থায়। সেই জন্য গর্ভবতী মহিলাদের একটু বেশি ইনফেকশনের চান্স থাকে। আমি সবার কাছে আবেদন রাখবো, গর্ভবতী মহিলা যদি কোনো পরিবারে থাকে, পরিবারের অন্যান্য সদস্য সবাই মিলে ওনাকে সাপোর্ট করা উচিত। ওনার জন্য ডিস্টেন্স মেনটেন করা বা ওনার যাতে ইনফেকশন না হয় সব দিক দিয়ে মেন্টালি এবং ফিজিক্যালি সাপোর্ট করা উচিত। সমাজে যারা আছেন ওনারাও যাতে এই যে গর্ভবতী মহিলা থাকলে এই বাড়িতে কোনো ধরনের ফাংশন যেন না করেন, ক্রাউড যাতে মানে জনতার ভিড় যাতে না হয়, এই বাড়িতে কোনো ফাংশন করা বা ধর্মীয় অনুষ্ঠান করা সবগুলা থেকে যেন বিরত থাকেন। মানে গর্ভবতী মহিলা যাদের আছে সবাই মিলে সাপোর্ট করলে সেই গর্ভবতী মহিলা নিজেও সুস্থ থাকবে, অসুস্থ হবে না এবং কোভিড-19 ইনফেকশন থেকে বাঁচতে পারবে। কারণ সব সর্দি জ্বর কাশি হলেই যে কোভিড-19 হবে এমন কোনো কথা নয়। ভয় পাওয়ার কিছুই নাই। আপনাদের সেবার জন্য আমরা আছি। আপনারা সিভিল হাসপাতালে আসবেন, চিকিৎসা পাবেন এবং সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রী যেরকম বলেছেন 17 মে পর্যন্ত লকডাউন আছে, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, সেফলি থাকুন। সীমান্ত শহর থেকে নবেন্দু, শিলচর বেতার কেন্দ্রের পক্ষে। লকডাউনের চতুর্থ দফা শুরু হয়েছে গতকাল থেকে। এতে আরও নতুন কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে নৈশকালীন কারফিউ অব্যাহত রয়েছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 135, মৃত্যু 4 জনের, সেরে উঠেছেন 41 জন। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়ে গিয়েছে, মৃত্যু 3100-র বেশি। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 39,000 জন। এদিকে লকডাউনের চতুর্থ দফায় নতুন কি কি নির্দেশিকা রয়েছে এবং সার্বিকভাবে জেলার পরিস্থিতি কি, এই বিষয়ে জানতে আজ আমরা কথা বলি হাইলাকান্দি জেলার পুলিশ সুপার পবিন্দ্র কুমার নাথের সঙ্গে। হাইলাকান্দির পুলিশ সুপার পবিন্দ্র কুমার নাথ আমাদের জানালেন, नया इंस्ट्रक्शन आ गया रिगार्डिंग लॉकडाउन 4.0। तब से हमारा जो पहले कार्रवाई चल रहा था वो तो है ही, और एज पर इंस्ट्रक्शन हमें वो फुल्ली एनफोर्स कर रहा हूँ लॉकडाउन। अभी और रिगार्डिंग सोशल डिस्टेंसिंग में मेंटेन करना या और ये मास्क पहनना, ये सब हमें फुल्ली एनफोर्स कर रहा हूँ। और मास्क का अगेंस्ट में हमें स्पेशल ड्राइव भी कर रहा हूँ हर दिन। ये अभी तक हमें 19,000 फाइन भी इसलिए भर किया है, कंपाउंड किया है ये 2 दिन में, कल और आज 2 दिन में। 2 दिन में 19,000 हमें ये करना पड़ा एक्चुअली। क्या हमें तो एनफोर्स करना है और मोर देन ड्यूरिंग 3.0 टाइम में भी हमें अराउंड 100 आदमी को हमें अरेस्ट किया था ये मास्क के कारण, मास्क नहीं पहनना था उसी के कारण। ये मेनली हमें ये सोशल डिस्टेंसिंग एंड मास्क, ये वेयरिंग ऑफ मास्क और या फेस कवर, ये फुल्ली एनफोर्स कर रहा हूँ हाईलाकंदी में जितना हो सकता है। 3.0 एंड 4.0 में बेसिक डिफरेंस क्या है? फंडामेंटल कोई डिफरेंस है क्या? हाँ, डिफरेंस यही है कि रिगार्डिंग शॉप्स, ओपनिंग ऑफ शॉप्स, अभी स्टैगर टाइमिंग में ऑल शॉप्स कैन बी ओपन्ड अभी। पहले तो ये थोड़ा हरी में था, दूसरा इंस्ट्रक्शन था। अभी शॉप्स कैन बी ओपन, ऑल शॉप्स कैन बी ओपन from 7 to 6 p.m. 7 a.m. to 6 p.m. क्योंकि 6 p.m. इसलिए कि 7 p.m. to 7 a.m. तक तो कर्फ्यू रहेगा, इसलिए 1 घंटा पहले ही दुकान बंद करना है। ये है। और पहले 6 to 6 था, अभी 7 to 7 ये कर्फ्यू टाइमिंग ये थोड़ा चेंज हुआ है। और बाकी रिगार्डिंग व्हीकल या 2 व्हीलर और 4 व्हीलर, यूज ऑफ 4 व्हीलर 2 व्हीलर, वो तो सेम है। वो भी इंस्ट्रक्शन पहला 3.0 में जो था ऐसे ही है।
और रिगार्डिंग इंटर डिस्ट्रिक्ट मूवमेंट, हमारा तो इंटर डिस्ट्रिक्ट ये जो चेक पॉइंट है, इंटर डिस्ट्रिक्ट एंड इंटर स्टेट बॉर्डर में जो चेक पॉइंट है वो तो कंटिन्यू है अभी भी, वो मेडिकल स्क्रीनिंग भी होता है, प्रॉपरली स्क्रीनिंग अभी भी चल रहा है। ऐसे कुछ सुनाई देता है कि कभी पैदल कोई लोग आ जाते चेक पॉइंट को अवॉइड करके, ऐसा कोई घटना आपका सामने आया? एक्चुअली हमारा वो तो 76 किलोमीटर टोटल स्ट्रेच है असम मेघालय बॉर्डर, पूरा जंगल स्ट्रेच है। कभी कभी ऐसा हुआ था एक दो इंसिडेंट, जंगल रूट से एक दो कोशिश किया था आने के लिए, आया भी पहले ये मिजोरम, लेकिन आसाम का आदमी के लिए तो भी खुला है, मिजोरम से आ सकता है, लेकिन प्रॉब्लम है कि बाहर का दूसरा स्टेट का भी, सपोज वेस्ट बंगाल बिहार का आदमी भी मिजोरम से ये थ्रू आसाम इसे जाने के लिए ये कोशिश चलता रहा है, इसलिए इंसिडेंट है ऐसा कि ये क्राइसिस सिचुएशन है। स्पेशली जितना पोर आदमी था, हमें जितना ये सिंपैथेटिक हो सकता हूँ वो तो हमें किया, उसी टाइम में भी जितना हेल्प कर सकता हूँ, स्पेशली टू दी पोर्स। और हाँ, जब यूनिटिव एक्शन, जब हमारा दूसरा कोई ऑप्शन नहीं होता है, वो मानने के लिए तैयार नहीं है आदमी, तब मैं यूनिटिव एक्शन ले रहा हूँ। अदरवाइज हमारा तरफ से तो कैंपेन भी बार बार कर रहा हूँ, ये जो रूल रेगुलेशन मनाने के लिए पब्लिक को, लेकिन जब चुनने के लिए तैयार है, 1% तो होता है जो चुनने के लिए तैयार नहीं है, तब उनका अगेंस्ट में हम एक्शन लेता हूँ। और थाना ओपी को भी कॉन्स्टेंटली हम ब्रीफ करता हूँ, जितना हो सकता है वो पोलाइटली एंड कॉम्पेशन ये सिंपैथेटिक होने के लिए टुवर्ड्स पब्लिक, क्योंकि ये क्राइसिस सिचुएशन है। मुस्लिम कम्युनिटी का रिलीजियस लीडर्स या अदर ऑर्गेनाइजेशंस का लीडर भी उन लोग का तरफ से भी वो ये रिक्वेस्ट कर रहा है पब्लिक को। हमारे प्रोग्राम में भी किया, एमएलए साहब ने भी किया है। हाँ, बहुत लोग ऐसा किया है, रिलीजियस लीडर, रेस्पेक्टेबल रिलीजियस लीडर्स या अदर ऑर्गेनाइजेशंस का लीडर, कि ये घर में ही मनाने के लिए जो है प्रेयर या दूसरा ये इफ्तार भी, ये कम्युनिटी इफ्तार थोड़ा एफर्ट करने के लिए, ये अपना सेफ्टी के लिए ही ये मैक्सिमम कर रहा है, हम लोग मान रहा है वो खुद ही, क्योंकि ये हमें इतना एनफोर्स करने का जरूरत नहीं पड़ा, क्योंकि हम लोग खुद ही समझ के सब चीज क्या है। मैं मानता हूँ कि आज का डेट में सभी आदमी उसका जो थ्रेट है कोविड-19 का थ्रेट के बारे में पता लग गया है। ये हमें अवेयरनेस करने भी बहुत किया, इसलिए एक दो ऐसा इंसिडेंट हो सकता है जहाँ मानने के लिए तैयार नहीं है, लेकिन 99% तो वो समझ गया है। ये हमारा खुद का सेफ्टी के लिए हमें ये सोशल रिलीजियस फंक्शंस एफर्ट करना है। आकाशबाणी শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত। করোনার ভয়াবহতার মধ্যে অন্য আতঙ্ক বাড়ছে সচেতন মহলে। বিষয়টি হচ্ছে অর্থনীতি। এই পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে পরবর্তী অর্থনৈতিক অবস্থা কেমন হবে এ নিয়ে ভাবতে শুরু করেছেন অর্থনীতিবিদরা। এ নিয়ে আমাদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়েছেন অর্থনীতিবিদ তথা লালা রুরাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ জওহরলাল সেন। এটা একটি নিষ্ঠুর সত্য যে আমাদের অর্থনীতি একটা খাদের মুখে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ অজানা, শুধু আমাদেরই নয়, বিশ্বায়নের কবলে পড়ে আমরাও বিশ্বজোড়া যে এই সংকট, সেই সংকটের আবর্তে আমরাও পড়ে গেছি। সে একটা সময় ছিল, আমি আমাদের
পরিকল্পিত অর্থনীতি অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কার কথাটা বলছি, যে সেই সময়ে যে অর্থনীতি আমরা অনুসরণ করেছিলাম, তাতে অন্তত একটা জিনিস নিশ্চিত ছিল যে বাইরে থেকে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, আমরা একটা বর্মের মধ্যে ছিলাম। অনেকে বলতে পারেন যে এটা তো আজকালকার যুগে এই কথাটা তো একদম অচল, কারণ এখন আমরা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে থাকি, সেখানে এ ধরনের বর্ম নিয়ে চলাটা তো অসম্ভব। আমি সে তর্কে যাচ্ছি না, কিন্তু ওই সময়কার কথাটা ভাবলে 1947 থেকে 1991 পর্যন্ত যে সময়সীমা, তার মধ্যে দেশের যে অর্থনৈতিক শক্তি অনেক গুণ বেড়ে গিয়েছিল, সেটা কিন্তু কেউই অস্বীকার করতে পারবেন না। ওনারা যত বড়ই সমালোচক হন না কেন, এমনকি খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ একসময় এই উদারীকরণের বিরোধিতা না করলেও খুব একটা সপক্ষে ছিলেন না। পরবর্তীতে এদের মতো অর্থনীতিবিদদের হাত ধরেই আমাদের ভারতবর্ষের অর্থনীতিও উদারীকরণের পথে এগিয়ে গেল, সেটাও দেখতে পাচ্ছি আমরা। তারপরও যতগুলো অর্থনৈতিক ঝড়ঝাপটা এসেছে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সামলে নিতে পেরেছিলাম, কেননা তখনও আমাদের দেশের অর্থনীতির বুনিয়াদটা সেই আগের যে প্রোটেক্টিভ যে এরা ছিল বা পিরিয়ড ছিল, সেই সময়কার যে আমাদের সঞ্চিত শক্তি, সেই শক্তির সাহায্যে আমরা কিন্তু সেসব ঝড়ঝাপটা কিছুদিন আগে অবধি আমরা অনেকটাই সামলে নিতে পেরেছিলাম। যাই হোক, বর্তমানে যে কোভিড-19 জন্য যে অর্থনৈতিক ঝড়টা উঠেছে, তার সাথে আগেকার কোনো কিছুরই তুলনা করা চলে না। আগেকার কোনো পরিস্থিতির সাথে সেটার তুলনা হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ বলছেন সরকারকে টাকা ছাপাও, লোকেদের হাতে টাকা দাও, এতে নাকি এফেক্টিভ ডিমান্ড বাড়বে, এইসব কথাবার্তা। কিন্তু আমরা সাধারণ ছাত্ররা, সাধারণ মানুষের আমরা জানি, প্রোডাকশন যদি তেমন একটা না থাকে দেশের মধ্যে, আর যদি আমরা টাকা বাড়িয়ে যেতেই থাকি, টাকা ছাপানো যদি আমরা বাড়াই, তাহলে কি হবে? আমাদের বাজারে যাবার সময় দুটো বস্তা নিয়ে যেতে হবে। একটা বস্তা ভরে নিয়ে যাব টাকা, আর আরেকটা বস্তা বা ব্যাগে করে কিছু জিনিসপত্র, সবজি, এই হবে আলটিমেটলি। তাহলে এত অনেক কথাই বলা যায়, দিনের পর দিন, মাসের পর মাস আমরা এ নিয়ে লেখালেখি করতে পারি, আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি। আমি সেদিকে যাচ্ছি না, আমি বরং উপসংহারে যেতে চাই। আমি যে কথাটা আমি ভাবছি সেই কথাটা আমি বলতে চাই। একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যে সে বিরোধী দলই হোক, বিরোধী পক্ষই হোক, আর শাসক পক্ষই হোক, আর সাধারণ মানুষই হোক, গালাগালি করার জন্যে, প্রশংসা করার জন্যে বা কিছু প্রত্যাশা নিয়ে সবার কিন্তু ফোকাসটা হচ্ছে, লক্ষ্যবস্তু হচ্ছে সরকার।
বিরোধী পক্ষ গালাগালি করার জন্য সরকারকে বেছে নিচ্ছেন। সরকার কেন এটা করল না, সরকার এই করা উচিত ছিল, কেন সময় মতো করল না, এখন করল কেন, এইসব নানান কথাবার্তা। শাসক দল তো বলছেন হ্যাঁ সরকার যা করছে সবই ভালো করছে, এই সরকার শাসক দলের এভাবে বলতেই হবে। সাধারণ মানুষরা ওরা অতটা বোঝে না, ওরা সরকারকে বলছে আমাদের পেটে ভাত নেই, আমাদের মাথার উপর ছাদ নেই, আমাদের বাচ্চারা মরে যাচ্ছে বিনা ওষুধে, সরকার আমাদের বাঁচাও। মানে আমার কথার অর্থটা হচ্ছে এই যে যতই আমরা উদারীকরণ বলি আর যাই বলি না কেন, বিশ্বায়ন বলি না কেন, আমাদের কিন্তু আলটিমেটলি সেই তাকাতে হচ্ছে সরকারের দিকে। কাজেই আমার সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে এটাই, যদি ভবিষ্যতের অর্থনীতির ব্যাপারে, শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা নিতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, তাহলে আমাদের এমন কিছু করা উচিত হবে না যাতে কিনা সরকার দুর্বল হয়। এই যেমন ধরুন এখন যে পরিস্থিতি, তাতে প্রতিটি ব্যাপারে আপনারা কি দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রতিটি ক্ষেত্রে সরকার এগিয়ে আসছে। কোয়ারেন্টাইন সেন্টার কে করছে? প্রাইভেট সেক্টর না, সরকার। যে কোনো দিকে আপনি দেখুন না কেন, এই পরিযায়ী শ্রমিকদের আনা নেয়া থেকে শুরু করে কোথায় প্রাইভেট সেক্টরের ভূমিকা? এই যে বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে, ওদের লেবারারদের ওদের দেশে পাঠানোর জন্য, ওদের রাজ্যে পাঠানোর জন্য একটা পয়সাও কি ওরা খরচ করেছে? বা ওদের রিটেন করার জন্য, ওরা যে জায়গাটাতে আছে সেই জায়গাতে রাখার জন্য ওরা কি কোনো স্টেপ নিয়েছে? আমার জানা মতো নেয়নি। জানি না আপনাদের কি অভিজ্ঞতা। কারণ ওদের যাদের জন্য সেই প্রাইভেট সেক্টরের এত রমরমা, সেই লেবারাররা আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে মরে যাচ্ছে, ট্রেন লাইনে ঘুমিয়ে আছে, মালগাড়ি এসে ওদেরকে কি বলবো, এসব ঘটনা তো আপনাদের প্রত্যেকেরই জানা, রিপিটেশনের তো কোনো দরকার নেই। তো কোথায় প্রাইভেট সেক্টরের ভূমিকা? যা করা সেই সরকারই করছে। এখন সরকারের তরফ থেকেই যদি আমি বলবো এমন কোনো পরিকল্পনা নেওয়া হয় যাতে সরকারকে দুর্বল করে, যদি প্রাইভেট সেক্টরকে শক্তিশালী করার জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়, সেটা আমার মতে হবে একটা আত্মঘাতী পরিকল্পনা। ভবিষ্যতে আমরা এ ধরনের কোনো বিপর্যয় যদি হয়, আমরা মোকাবিলা করতে পারবো না। তার মানে দাঁড়াচ্ছে কি, আমাদের মডিফাইড ওয়েতে হলেও আমাদের সেই আগের মতো পরিকল্পিত অর্থনীতির যুগে আমাদের ফিরে যেতে হবে। সরকারকে একটা অত্যন্ত শক্তিশালী বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। দেখুন, আজকে যদি আমি ফ্রিতে কোনো কিছু পাই, আমার তো খুব ভালোই লাগবে, আমি স্বস্তি পাবো, কিন্তু এটা তো স্থায়ী কোনো ব্যবস্থা হতে পারে না। আমাদের এখন যেভাবে রিলিফ দেওয়া হচ্ছে এসব অঞ্চলে আমি যা দেখতে পাচ্ছি, ওতে কিন্তু হ্যাঁ প্রকৃত হিতাধিকারীরাই পাচ্ছে। আমি এখানে কোনো বিতর্ক আনতে চাই না, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না, কোনো অবস্থাতেই না। কারণ যারা টাকা পাচ্ছে, যারা রিলিফ পাচ্ছে, অনেক ক্ষেত্রে ওরা সেই টাকাটা, সেই রিলিফটা কিন্তু অন্যান্য অপ্রয়োজনে আমি বলবো সেটা খরচা করছে। আপনারা একটু অনুসন্ধান করলেই সেটা দেখতে পাবেন। আবার এও দেখা যাচ্ছে, আমরা খবরের কাগজে আমরা যা দেখতে পাচ্ছি, অনেক সময় আমাদের মন্ত্রীদের মুখে, স্বয়ং মুখ্যমন্ত্রী সেদিন যা বলেছেন যে দুর্নীতি কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না, তার মানে দুর্নীতি হচ্ছে। সেটা আমার কথা নয়, সেটা সরকারের যে পরিচালক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বলেছেন যে কোনো অবস্থাতে দুর্নীতি বরদাস্ত করা হবে না। যদি দুর্নীতি না থাকতো তাহলে কি মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে হতো? কাজেই আমি বলছি এটা কোনো সমাধান নয়। আকাশবাণীর পক্ষে জসিমউদ্দিন লস্কর।
আজ 19শে মে। বাংলা ভাষার জন্য যারা আত্মবলিদান দিয়েছিলেন সেই 11 জন শহীদকে স্মরণ করার, শ্রদ্ধা নিবেদন করার দিন। অথচ যেখানে জীবনের সংকট দেখা দিয়েছে, মানুষের বাইরে বেরোনোটাও বিপজ্জনক, সেখানে কোন রকমে দিনটা পালিত হয়েছে। এরকম একটা আবহে বাংলা সাহিত্যের প্রাক্তন অধ্যাপিকা গায়ত্রী নাথ চৌধুরী, যিনি যুক্ত রয়েছেন বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও, তিনি দিনটা কিভাবে কাটিয়েছেন জানতে চাইলে বললেন, নমস্কার। আজ 19শে মে শহীদ দিবস। বরাক উপত্যকায় বাংলা ভাষার জন্য 11 জন এই দিনেই শহীদ হয়েছিলেন 1961 সালে। তারপর থেকে প্রত্যেকবারই এই দিনটা সমস্ত বরাকবাসী এটা একটা দুঃখের দিন হিসেবে প্রথম দিকে পালিত হতো, যে এই দিনেই আমরা প্রথম একজন নারী শহীদ পেয়েছি। সমস্ত বিশ্বের মধ্যে প্রথম সেই নারী শহীদ কমলা, তারও মৃত্যু হয়েছিল বাকি 10 জনের সঙ্গে, 11 জন শহীদ। তো পরবর্তীকালে আমরা প্রত্যেকটা বছরই এই শহীদ দিবসটা পালন করি যেভাবে, সেটা স্টেশনে যেখানে গুলি চলেছিল সেখানে গিয়েও আমরা পালন করি সকালবেলা, আবার তারপরে শ্মশানে যেখানে তাদের স্মারক আছে সেখানে গিয়েও সেটা পালন করা হয়। দুপুরবেলা 2টোর পরে যে মুহূর্তটাতে গুলি চলেছিল সেই সময়টাতেও আমরা সেখানে গিয়ে আমরা সেই শহীদদেরকে, মাতৃভাষার জন্য প্রাণদান করা যে শহীদ, সেই শহীদদেরকে আমরা প্রত্যেকবারই স্মরণ করে থাকি। 3-3টে জায়গায় হয়তো আমি যেতে পারি না, সম্ভব হয় না, কিন্তু কখনো হয়তো স্টেশনে, কখনো শ্মশানে, আবার কখনো যেটা অনুষ্ঠান যেটা হয় যেখানে গিয়ে সবাই মিলে আমরা গান্ধীবাগে যেখানে তাদেরকে স্মরণ করি, পুষ্প দিয়ে, ফুল দিয়ে তাদেরকে স্মরণ করি। অনেক বছর আগে তারা দেশের জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন। তো সেটা প্রত্যেকবারই করি। আমি শিলচরে যখন আমি থাকি আর কি, তখন এই গান্ধীবাগের অনুষ্ঠানটা আমার যে যাওয়া হয়নি, সেরকম কোনোবারই হয়নি। এইবারই প্রথম যে আমরা আমাদের সংস্থা থেকে বলেছিল সামাজিক দূরত্ব, টিভিতেও দেখলাম যে সামাজিক দূরত্ব বজায় রেখে নাকি মিশনে পালন করা হবে, সেটা অনুমতি পাওয়া যাচ্ছে। কিন্তু আমি আর সাহস পেলাম না। এমনিতে আমাদের সিনিয়র সিটিজেন যারা, তাদের এমনি বেরোনো বারণ, আর তার উপরে আমি একা থাকি এখানে, সেই সাহসটা আর আমার হলো না। সেই জন্য আজকে সারাদিনই মনটা একটু। আচ্ছা, আপনাকে এরকম আজকে কি এরকম মনে হচ্ছে যে যেহেতু আপনি গান করতে ভালোবাসেন, লেখেন, কোনো না কোনো ভাবে যদি বাড়িতে বসে সেটাকে যদি করা যায়, দিনটাকে স্মরণ করা যায়? হ্যাঁ, সেটা যদি, আমি তো গান যখন করি তখন আমি সন্ধ্যার পরে তখন একটু বসে একটু গান টান করি, মাঝে সাঝে, তাও মাঝে সাঝে। তো সেটা আমার রাত্রিদের যদি করতেও পারি, হয়তো বা আমার হারমোনিয়াম নিয়ে বসে করতে পারি এবং তাদেরকে স্মরণ করতে পারি। আর তাছাড়া সারাদিনই তো মাঝে মাঝেই স্মরণ হচ্ছে এই কথাটা। যেতে পারিনি জায়গায়, গান্ধীবাগে যেতে পারিনি বা কোথাও যেতে পারিনি নির্দিষ্ট সেই জায়গাগুলিতে যেখানে সবাই স্মরণ করছে, সেখানে যেতে পারিনি, কিন্তু এই কথাটা তো ভুলতে পারিনি যে আজকে মিশনে বাংলা ভাষার জন্য বরাক উপত্যকায় প্রাণ দিয়েছিল 11 জন। এই কথাটা তো সারাদিনের মধ্যে একবারও ভোলা যায়নি, আর কি ভুলতে পারিনি। কিন্তু আর কোনোভাবে আর বেরিয়ে আমি আর সেটা সাহস আমার আর হলো না। অবশ্যই সেটা তো নিশ্চয়ই করবেন না, কারণ এটাতে একটা বারণ আছে। তো কিন্তু আপনি তো বিভিন্ন সংগঠনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, কিন্তু সেটা বড় কথা নয় যে আপনি কোথাও গিয়ে সেটাকে দিনটাকে, কিন্তু তার চাইতে আপনি বাড়িতে বসেও শহীদ স্মরণটা তো অনেক সময় আমরা, হ্যাঁ, সেটাকে যদি আপনি, সেটা নিয়ে আপনি কি বলতে চাইবেন যে এই সময়ে হয়তো আজকের দিনটা আমরা বাড়িতেই একটু অন্যরকম ভাবে ভাবি, আমাদের ভাষা নিয়ে, আমাদের সাহিত্য নিয়ে, সেটা নিয়ে যদি কিছু বলেন। না, সেটা তো ধরো তোমার বাড়িতে যদি 2-1 জন থাকে আর কি, আরো মানুষ, তাহলে হয়তো সবাই মিলে হয়তো একটা কিছু আয়োজন করা যায়। আমি আর একা, আমার পক্ষে আর অন্য কোনো ভাবেই সারাদিন শুধু
আকাশবাণী শিলচরের পক্ষে আমি সংহিতা দত্ত চৌধুরী। এতক্ষণ শুনলেন কোভিড-19 এর উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন রতন দেব, অনির্বাণ জ্যোতি গুপ্ত, সংহিতা দত্ত চৌধুরী, অভিজিৎ নাথ, জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।